হ্যাঁ রে, তোর বিয়ের তো 1 মাস হয়ে গেল, সব ঠিকঠাক? একদম। তো বিয়েতে তো ভালোই খরচা হলো, তো টাকাটা জোগাড় করলি কোথা দিয়ে? এই তো প্ল্যানিং করেছি, যেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলাম ওখান থেকেই তো তুললাম। ও ভালো করেছে, আগে থেকে প্ল্যানিং করেছিলি বলেই একটা সুবিধা হলো। আর এই যে স্কুটিটা কিনবি বলছিস, সেটা কোথা দিয়ে কিনবি? মিউচুয়াল ফান্ড। স্যালারি। আর এই যে হানিমুনে ঘুরতে গেলি? মিউচুয়াল ফান্ড। বাবা, ইয়ে বাবা, তোর বর যে বললো একটা ইয়ে আলমারি করবে, সেটা ওর যে জমানো মিউচুয়াল ফান্ড। এ বাবা, এটা একটা প্রবলেম জানিস তো, মানে কি বলবো, মানে তুই তোর টাকা তুলেছিস, আমার কিছু বলার নেই। বিয়েটাও হয়তো তুই প্ল্যান করেই তুলেছিস যে অনেক আগে থেকে করবো, যে বিয়ের সময় টাকা লাগবে। কিন্তু বেশিরভাগ তোর যেটা প্রবলেম হচ্ছে না, বেশিরভাগ লোকের ক্ষেত্রেও সেম প্রবলেম হচ্ছে। মানে আমি সেদিনকে দেখছিলাম যে আমরা এত বলি মিউচুয়াল ফান্ড থেকে এত টাকা করা যায়, অত টাকা করা যায়, কিন্তু লোকেরা সেভাবে টাকা করতে পারছে না মিউচুয়াল ফান্ড থেকে। এবং তুই যে কারণগুলো বলছিস সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানে একটা তোর প্ল্যানিং হতে পারে যে আমার বিয়ে হবে, আমি সেটার কারণে জমিয়েছি, টাকা তুলে নিলি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই টাকা তুলে নিচ্ছে একজন কাস্টমার, তো ও রক্তের স্বাদ পেয়ে যাচ্ছে। তো ওটা কি হচ্ছে, ও দেখে নিচ্ছে এটা তো ইজি লিকুইডিটি, ফলে একটা টাকা তোলার পর কাস্টমাররা নিজেকে আটকে রাখতে পারছে না, প্রতিটি দরকারে ও মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলছে। কিন্তু তাহলে এই করলে তো তাহলে ধরো আমার কোনো কিছুই হবে না, মানে বাড়ি সারানো বলো বা এই যে স্কুটিটা তো আমার দরকার। বুঝতে সবই ঠিক আছে, কিন্তু তোকে কি করতে হবে এবার দেখ, একটা হচ্ছে যে পয়সা করতে পারে না, তার একটা কারণ হচ্ছে ইজি অ্যাভেলেবিলিটি, আমি বললাম। এবং আরেকটা মজার ব্যাপার, ইজি অ্যাভেলেবিলিটি তো 1 নম্বর, আর দ্বিতীয় দেখবি মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু অন্য অন্য ইনভেস্টমেন্টের থেকে বেশি। তাও ধর কথা বলছি, একটা প্রোডাক্ট যদি 7% রিটার্ন দেয়, মিউচুয়াল ফান্ডে 13-14% রিটার্ন দেয়, কিন্তু লোকেরা তবু 13-14% টাকাই তুলবে, ওই 6-7%-এর টাকায় হাত দেবে না, কারণ ওখানে তাকে একটু খাটতে হবে। তো এইটা ইজি অ্যাভেলেবিলিটিরই আর এই লিকুইডিটি একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম তুই যেটা বললি যে আমি করেছি বলে টাকা জমাবো, এখানটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্ল্যানিং এর একটা প্রবলেম থাকছে। আমি এটা বলছি না তুই 25 বছর ধরে 30 বছর ধরে খালি জমিয়েই যায়। অবভিয়াসলি যে নিডগুলো তুই বলছিস সেগুলো হবেই, কিন্তু সেটা না তোকে প্রপার প্ল্যানিং এ করতে হবে। মানে একটা টাকা যেটা ধর তুই ওই রিটায়ারমেন্টের জন্য করেছিস, সেইটা যদি খাবলা করে তুলে তুই স্কুটি কিনতে চলে গেলি, তাহলে কিন্তু হবে না। তুই রিটায়ারমেন্ট প্ল্যানিং আলাদা কর, স্কুটি কেনার টাকা আলাদা কর, বিয়ের প্ল্যানিং আলাদা কর, প্রতিটার দরকারের জন্য আলাদা আলাদা ফান্ড আছে। যেমন তোর যদি 1-2 বছরের জন্য পরে টাকা লাগে, তার জন্য লিকুইড ফান্ড আছে, মাল্টি অ্যাসেট ফান্ড আছে, সেফ ফান্ডে রাখ। আর যেগুলো লং টার্মের সেগুলো তুই ইকুইটিতে রাখ। না হলে হবে কি, একটা জিনিস দেখ, তুই হয়তো হার্ডলি আর 25-30 বছর কাজ করতে পারবি। তুই যদি এইভাবে টাকা তুলতে যাস, যতবার তুলবি তুই তো জিরোতে চলে আসছিস। তুই যত টাকা জমি তুলে একটা কাজে লাগালে, তাহলে কি হবে? এবং এটা তোর অভ্যাস হয়ে যাচ্ছে, যখনই দরকার লাগছে তুই টাকা তুলে নিচ্ছিস। তো এইভাবে তুলতে তুই দেখবি তুই হয়তো আর 25 বছর চাকরি করবি, কিন্তু 20 বছর পরে গিয়ে দেখবি তোর কিছুই জমানো নেই। কারণ আমাদের দরকারের তো কোনো শেষ নেই, প্রতি মাসেই দেখবে, এবং তুই বিয়ের পর ব্যাপারটা আরো ফিল করবি, প্রতি মাসেই কোনো না কোনো জায়গা থেকে খরচা এসে দাঁড়িয়ে আছে। আর তোর প্রতি মাসেই মনে হবে এই মাসের টাকাটা তুলে নিই, তাহলে আমি পরের মাস থেকে আবার জমাবো। এইভাবে দেখবি তোর 15-20 বছর কখন বেরিয়ে গেছে তুই বুঝতে পারছিস না। তখন আর লাস্টে তোর 5 বছর 7 বছর যখন পড়ে থাকবে, তখন কপাল চাপড়াবি, আমার হাতে তো আর টাইমই নেই টাকা করার। তো 1 নম্বর হচ্ছে তোর এই লিকুইডিটির ব্যাপারটাকে ওভারকাম করতে হবে। আর যে প্ল্যানিং সেটা প্রপারলি করতে হবে, যেটা লং টার্মে রাখতে হবে। আর শর্ট টার্মের জন্য তোমাকে দরকার হলে আলাদা ফান্ড করতে হবে, সেটা দরকারে তুমি তোলো, কিন্তু লং টার্মেরটায় হাত দেওয়া যাবে না। আচ্ছা, এবার ধরো তুমি যেটা বলছো যে ফান্ড ভাগ করে রাখতে, যে ধরো এটা আমার 3 বছর পরে লাগবে, এটা আমার 1 বছর পরে, এটা আমার 10 বছর পরে, এটা 20-30 বছর, এখন এক একটা অনুযায়ী। তো আমার ফান্ড আমি যা ইনভেস্টমেন্ট করব সেটাকে কি বেশি ছড়িয়ে রাখা, মানে মিউচুয়াল ফান্ডেও বেশি ছড়িয়ে রাখলাম, অন্যান্য যেখানে যে ইনভেস্টমেন্ট থাকবে সেগুলোকেও ছড়িয়ে রাখলাম? না, এটা না, এই লোকের না এখন এই আরেকটা থার্ড প্রবলেম, যে এরা এখন, মানে আমি নিজেও হয়তো করি, অনেক ঘাটাঘাটি করি, যে কোনো জিনিস নিয়ে রিসার্চ বেশি করছে। মানে এখন এত জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করা যায়। মানে আমরা যখনই কাস্টমারকে মিউচুয়াল ফান্ড করাতে যাচ্ছি, তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখছি যে লোকেরা এখনকার মার্কেট,
এখনকার ফান্ড পারফরমেন্স এগুলো নিয়ে বেশি চিন্তা করছে। তুই তো ইনভেস্টমেন্ট করবি 15 বছরের জন্য, 20 বছরের জন্য, তা তুই তো মার্কেট নিয়ে ভাববি 15 বছর পরে কি হবে। তো এখন তো মার্কেটের সঙ্গে তোর ইনভেস্টমেন্টের সম্পর্কই নেই। আর 1 নম্বর 2 নম্বর ফান্ডের পিছনে দৌড়লেও তো প্রতি বছর চেঞ্জ হতে থাকে, যেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। তুই প্ল্যানিং কর ঠিকঠাক, আর যেটুকু টাকা আছে ইনভেস্ট কর। এবার তুই বললি যে চারিদিকে ছড়াবো, কিছুটা তো ছড়ানো অবশ্যই উচিত। মানে মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন খুব বেশি করার দরকার নেই, সেটা আমি আগে একবার বলেছি। এবার সব টাকা মিউচুয়াল ফান্ডে রাখা উচিত না, কিছুটা তুমি ডেট ফান্ডে রাখো, অন্য ইনস্ট্রুমেন্টে রাখো, কিন্তু একটা পার্ট আবার মিউচুয়াল ফান্ডে রাখারও দরকার আছে। চারিদিকে ধর কথার কথা বলছি, তোর মাইনে 50,000, তুই সেখানটায় গিয়ে দেখছিস যে 20,000 টাকা তুই মাসে জমাতে পারবি। তাহলে এবার 20,000 টাকাটাকে তুই 4-5টা ক্যাটাগরিতে ভাগ করে দে। ধর মিউচুয়াল ফান্ডে কিছুটা, ইন্স্যুরেন্সে কিছুটা, এফডিতে কিছুটা, এরকম ডিফারেন্ট জায়গায় রাখ। কিন্তু যে পার্টে যে টাকাটা রাখছিস সেটা মুভ করাবি না। লোকেরা না পাজেলড হয়ে যাচ্ছে বেশি। মানে আজকে ধর মিউচুয়াল ফান্ড ডাউন আছে, ও দেখছে এর থেকে তো আমার ব্যাংক এফডিতে রাখলে বেশি ভালো ছিল, এই পার্টটা তুলে নিয়ে আবার ওখানে চলে যাচ্ছে। আবার এফডি রেট যদি কমে যায়, ও আবার ওই সব টাকা তুলে নিয়ে মিউচুয়াল ফান্ডে রাখছে। কখনো মানে ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছে, মানে আমি এটাতেই দেবো, এটাতে থাকছে। হ্যাঁ, কিন্তু তোমার ওই 4-5টা জায়গায় কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ তোমার ইন্স্যুরেন্সেরও দরকার আছে, এই মানে কিছুটা ডেট ফান্ডেরও দরকার আছে, আবার ওয়েলথ ক্রিয়েশনেরও দরকার আছে। তো এটা ওর ঘাড়ে চাপালে মার্কেট আপ অ্যান্ড ডাউন হবে। তুই তোর এখন আরো বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আরো বুঝতে পারবি। তুই দেখবি আমাদের ফ্যামিলি কখনো স্টেবল না, সব সময় আপ অ্যান্ড ডাউন করছে। আজকে এই প্রবলেম, কালো ওই প্রবলেম, পরশু ওই প্রবলেম, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের লাইফটা চালিয়ে নিয়ে যেতে হবে। তো মিউচুয়াল ফান্ডও তাই। তো এখানে আপ অ্যান্ড ডাউন হেনা তেনা থাকবেই, বা তোমার ইনভেস্টমেন্টের প্ল্যানিংটাও এরকমভাবেই হচপচ হতে থাকবে। কিন্তু তার মধ্যে তুমি হচপচ হয়ে গেলে তো আরও মুশকিল। তোর ওই বাড়ির প্রবলেমগুলো দেখে তুই যদি ঘাবড়ে যাস, উল্টোপাল্টা ডিসিশন নিতে থাকিস, তাহলে তো ফ্যামিলি কোলাপস করে যাবে। তোকে মাথায় স্থির রেখে যেখানে যা ইনভেস্টমেন্ট করার ওটা কন্টিনিউ করে যেতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে যে, যেটা আমি বললাম, লোকেরা না কি করছে, যখন মার্কেট ডাউন দেখছে হয়তো তখন ভাবছে যে অন্য জায়গায় রিটার্ন বেশি, তো এসআইপি স্টপ করে ওখানে চলে যাচ্ছে। আবার মার্কেট আপ হলে সেই টাকাটাও মনে করছে যে অনেক বেশি বেড়ে গেছে, সেটাকেও তুলে চেষ্টা করছে যে ব্যাংকে ট্রান্সফার করতে। তোকে যেটা একটু আগেই বললাম, লাইফে যেমন আপ অ্যান্ড ডাউন থাকবে, তো মিউচুয়াল ফান্ডেও আপ অ্যান্ড ডাউন থাকবে। তুই তো এখন বিয়ের পর আরও ব্যাপারটা বুঝতে পারবি। তো সবসময় দেখবি বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকছেই, আজকে এর প্রবলেম, কালকে ওর প্রবলেম, তো তার মধ্যেও তোকে লাইফটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো মিউচুয়াল ফান্ডেও সবসময় ওই আপ অ্যান্ড ডাউন থাকবে, হয় কখনো কোনো কারণে মার্কেট অনেক বেড়ে যাবে, অথবা কোনো কারণে অনেক পড়ে যাবে, কিন্তু তোকে মাথা ঠান্ডা রেখে তার মধ্যে এসআইপিটা কন্টিনিউ করে যেতে হবে, তবেই কিন্তু আলটিমেটলি গোল পাওয়া যায়। আর মানে ধরো আমি একটা জিনিস বলছি, যে ধরো আমাকে তো ইএমআই দিতেই হবে, কোনো কিছু যদি আমি কিনি আমাকে সেখানে ইএমআই দিতেই হবে। তো এসআইপিটাও কি আমি অ্যাজ সাচ ইএমআই টাইপের আমার একটা খরচা হিসেবে আমি ধরে নিলে সেটা? হ্যাঁ, মানে ব্যাপারটা হয় কি, দেখ এটা একটা ভালো পয়েন্ট বলেছিস, কারণ তুই দেখবি প্রতি মাসেই তোর খরচা কোনো না কোনো ভাবে বেড়ে যাচ্ছে। তোর মনে হবে যে এই মাসটায় খরচাটা গেল, সামনের মাসে আমার কোনো খরচা নেই, তো সামনের মাসে আবার কোনো একটা খরচা হবেই। তো এরপরে যখন তোদের বাচ্চা টাচ্চা হবে, তো খরচা আরো বাড়বে, খরচা তুই কখনোই আটকাতে পারবি না। এবং আশ্চর্য ব্যাপার, দেখ যতই কষ্ট হোক, যতই খরচা বাড়ুক, তুই কিন্তু সেটা ম্যানেজ করে আসছিস, এখান থেকে হোক ওখান থেকে হোক, তো খরচাটা চলছে। এবার আমরা কেন পয়সা করতে পারি না, তার আর একটা প্রবলেম হচ্ছে, আমরা সবার আগে খরচা বাড়লেই ইনভেস্টমেন্টটাকে বন্ধ করার চেষ্টা করি। কিন্তু তুই দেখবি, ধর কথার কথা বলছি, কারো 5,000 টাকার এসআইপি চলছে, সে গ্র্যাজুয়ালি এদিকে সংসারে বা কোনো কারণে খরচা বাড়লে আগে এসআইপিটা বন্ধ করে দেয়। কিন্তু এসআইপি বন্ধ করার পরেও খরচা বাড়তে থাকে, তারপরেও কিন্তু তার ওই খরচাগুলো সে কন্টিনিউ করতে পারে। কিন্তু ওই যে এসআইপিটা বন্ধ করে দিল, তার ফলে কিন্তু তার ফিউচার ওয়েলথ ক্রিয়েটটাও বন্ধ হয়ে গেল। ফলে কি করতে হবে, আমরা খরচাটা নিয়ে যখন বেশি কনসার্ন আমাদের, তোকে মিউচুয়াল ফান্ডটাকেও খরচার মধ্যেই ধরতে হবে। তখন কিন্তু তুই ইনভেস্টমেন্টটা মানে তোর ইলেকট্রিক বিল যদি শীতকালে 500 টাকা আসে, তুই যদি এসি চালাস, গরমকালে ওটা 2,000 টাকা আসছে, তুই কিন্তু তখন দিতে পারছিস। তাহলে তুই এসআইপি 2,000 টাকা কেন কন্টিনিউ করতে পারবি না? কারণ তুই ভাবছিস ওটাকে ইনভেস্টমেন্ট, তো ওটাকেও যদি খরচা হিসেবে ধরিস, তুই দেখবি ওটা চালাতে আর কোনো অসুবিধা নেই।
তারপরে মানে ওইটার দিকে আমি দেখবোই না। আমি যদি ভেবে থাকি যে আমি এটা 2 বছরের জন্য করছি, আমি 2 বছরই টাইম দেবো। হ্যাঁ, যদি যে পার্টটা 20 বছরের জন্য করবি 20 বছরের জন্য করতে হবে। আর লাস্ট একটা পয়েন্ট বলছি যে এটা করলে পয়সা করা যায়, আমি মিউচুয়াল ফান্ডে দেখেছি। তো আমি না বেশ কিছু বড় বড় লোকের সঙ্গে দেখা করা সৌভাগ্য হয়েছে। মানে দেখা করা মানে তোর আমার মতো সামনাসামনি বসে গল্প হয়নি, হয়তো কোনো সেমিনার হলে আমি একদম পিছনে বসে আছি, ওনারা আমাকে কোনোদিন দেখেননি। কিন্তু যাই হোক, সেই সৌভাগ্যই বা কতজনের হয় আর কি। তোর আমি ওই পুলেল্লা গোপীচাঁদ, যিনি ব্যাডমিন্টনের ট্রেনার ছিলেন, মেরি কম, কপিল দেব, তারপরে ওই গুরুজি বল না যিনি খুব মোটিভেশনাল, গৌরগোপাল দাস, এরকম বেশ কিছু লোকের সঙ্গে দেখা করেছি এবং ওদের লাইফ হিস্ট্রিটা আমি সামনাসামনি শুনেছি। শুনে না প্রথমে তো মনে হতো সবারই আলাদা আলাদা ঘটনা, সবাই খুব স্ট্রাগল করেছে, কিন্তু পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে যত লোক বড় হয়েছে সাধারণ ঘর থেকে, যারা এমনি পয়সা নিয়ে জন্মেছে বা অসুবিধা হয়নি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যে কজন বড় হয়েছে তাদের আমি দেখলাম ব্যাপারটা একটা জায়গায় এক। সেটা হচ্ছে এরা না টার্গেট একটা ফিক্সড করে নিয়েছে যে এই টার্গেটে আমি পৌঁছবই বা এই জায়গাটায় আমি যাবই। সেটা টার্গেটটা অ্যাচিভ করার জন্য পেশেন্সলি এগিয়ে গেছে। তাদের জীবনে ঝড়ঝাপটা আসেনি তারা, এবং তারা হয়তো আমাদের থেকে প্রচুর স্ট্রাগল করেছে, কিন্তু ওই স্ট্রাগলটাকে তারা কখনো স্ট্রাগল বলে মনেই করেনি, গায়েই পড়তে দেয়নি প্রবলেমটাকে। ওরা ওই টার্গেট দেখেছে আর পেশেন্স লেগে গেছে, যত ঝড়ঝাপটা এসছে দু হাতে সরাতে সরাতে ওরা গেছে। তো মিউচুয়াল ফান্ডেও তাই, তুই 15-20 বছর কন্টিনিউ করবি টার্গেট নিয়ে, এসআইপিটা কর। প্রতি মুহূর্তে তোর এমন প্রবলেম আসবে তোর মনে হবে যে ওই এসআইপিটা আমি বন্ধ করে দিই, কিন্তু ওই বাধাগুলো সরিয়ে যদি তুই কন্টিনিউ করতে পারিস 15-20 বছর, তবেই কিন্তু তোর ওয়েলথ ক্রিয়েট হবে। এবং সেটা তোর ক্যাপাবিলিটি অনুযায়ী তুই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কর। তোর যদি আজকে মনে হয় আমি 2000 টাকা পারবো, 2000ই কর, 5000 মনে হলে 5000 কর, কিন্তু ওটা কন্টিনিউ করতে হবে ধৈর্য ধরে, মার্কেট কি হলো না হলো ভেবে, তবেই তুই পয়সা করতে পারবি। তার মানে পয়সা করার দেখ 5-6টা আমরা মেন পয়েন্ট পেলাম। একটা হচ্ছে যে ইজি অ্যাভেলেবিলিটি আছে বলেই আমি টাকাটা তুলবো, সেটা হবে না। 2 নম্বর হচ্ছে প্রপার প্ল্যানিং করতে হবে যে এই টাকাটা আমার লং টার্মের জন্য, এই টাকাটা আমার শর্ট টার্মের জন্য। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত রিসার্চ করা, যে এখন মার্কেট কি আছে, কোন ফান্ড বেশি চলছে, এবং প্রতিনিয়ত সেগুলো চেঞ্জ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যখন তখন কথায় কথায় এসআইপি স্টপটা বন্ধ করতে হবে। আর 5 নম্বর হচ্ছে টার্গেট নিয়ে পেশেন্সলি এসআইপিটা কন্টিনিউ করে যেতে হবে। এই কটা জিনিস যদি কোনো কাস্টমার নিয়ম মতো করতে পারে, তাহলে আমার মনে হয় 15-20 বছরে যে কোনো কাস্টমারই একটা মোটামুটি ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। Thank you.